যারা দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। সেই জায়গা থেকে যদি বলি এদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। একদম মাহিন সরকার স্পষ্ট করেছেন যে তাদের জায়গা থেকে, এবং সকালবেলাতে তাদের প্রধান সমন্বয়করা এটাও স্পষ্ট করেছেন যে তাদের পক্ষ থেকে কোনো মামলা টামলা কোনো কিছু হচ্ছে না। কিন্তু প্রচুর মামলার আমরা ঘটনা দেখতে পাচ্ছি, প্রতিনিয়তই এটা হচ্ছে। অনেক হত্যাযোগ্য হয়েছে এবং এটা হচ্ছে স্বাভাবিক যে অনেক মামলা হবে, কিন্তু সেটা কি এমনভাবে করা হচ্ছে যে মামলাগুলি প্রশ্নের মুখে যে পড়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে কিনা? দেখেন, আমি যদি বক্তব্য শুরুতে এটা বলি, এটা পতিত সরকার চলে গিয়েছে, যারা দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় একটু এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাদের বাহিনীর কথা সূত্র ধরে আজকে যে যেটা আরেকজন সমন্বয়ক বলল, এটা সূত্র যদি বলি, যার ইচ্ছা যাকে মামলাতে ঢুকানোর জন্য তারা ঢুকাচ্ছে। কারো ব্যক্তিগত ক্রোধ আক্রোশ থেকেও এটা করা হচ্ছে, কারো ব্যবসায়িক সম্পর্ক থেকে এটা করা হচ্ছে। যে আন্দোলন ছাত্ররা করে, ছাত্র জনতার মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে, এটার এই মোটিভ তো না। জামাতের আমিরের একটা রেফারেন্স ধরে বলি, একটা যাবে আর একটা আসবে, এইটার জন্য তো আন্দোলন করা হয় নাই। এই ডক্টর কামাল সাহেবের মেয়ে নিজে বলেছেন, আপনারা যে মামলাগুলো করছেন, মেইন কালপিটদের কিন্তু আপনারা বাইরে রেখে দিবেন। এই যে অবস্থা, প্রথম দাপেই মামলাগুলো টিকবে না। আমার রবীন ফারহানা বন্ধু এখানে আছেন, উনি একজন ব্যারিস্টার, জানেন আপনি ধরে নিয়ে যেতে পারবেন, গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবেন, আলটিমেটলি প্রমাণ যে গ্রাউন্ড যদি ভালো না হলে আদালত তো রিলিফ দিয়ে দিবে। কারণ এই আদালত তো সেই আদালত না। সুতরাং এখানে আপনি মামলা একজনকে হয়রানি করা যেতে পারে, ধরে নিয়ে যেতে পারেন, পুলিশ নিয়ে যাবে ধরে, যাকে ইচ্ছা নিচ্ছে। অরিজিনাল যারা মানুষকে এই দেশে এই 15 বছর এমন অত্যাচার নির্যাতন করেছে, বিরোধী মতকে দমিয়ে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য, কণ্ঠরুদ্ধ করার জন্য কি না করা হয়েছে। আপনি নিজে হাসতেন আমার বক্তব্য শুনে, বলতেন টকশো ব্রেকে তাজভাই কি যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন নাকি? বিকজ আমরা বলতে পারতাম না, আপনি সেই জন্য জোক করতেন। সেই জায়গা থেকে আমরা যখন আজকে এই জায়গায় আসছি, আমি এবং ব্যারিস্টার রবীন ফারহানা অজস্র টকশো করেছি। আমরা এই টকশো ইলেকশনের পরেও করেছি, আগেও করেছি। সেই জায়গা থেকে যদি বলি এদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা অন্তর্বর্তী সরকারকে যদি আমরা সুষ্ঠুভাবে দেই, অন্তর্বর্তী সরকার যদি দলীয় অ্যাফিলিয়েশনের ঊর্ধ্বে থেকে যদি মন থেকে ওনারা মনে করে জাতিকে কিছু একটা উপহার দিতে চায়, ছাত্ররাও দিচ্ছে, পলিটিক্যাল পার্টিরাও দিচ্ছে, সাধারণ জনগণ চাচ্ছে। আমি ফেসবুকে যদি যাই, আপনাদের টকশোগুলোতে যাই, মানুষের কমেন্টগুলো 95% বলছে, বাবা এত তাড়াহুড়া করবেন না, রিফর্ম করেন। দেখেন আমাদের জুডিশিয়ালটা এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন, আপনার লাস্ট টক সেগমেন্টে একজনের নাম বলে দিচ্ছি, আমি বলার আগে আপনি বলে দিয়েছেন। ওনারা এখানে গিয়ে বসে দলীয় বক্তব্য দেওয়া শুরু করেছে। আপনাকে জুডিশিয়াল রিফর্ম করতে হবে। এখানে জুডিশিয়াল প্রমোশন, জুডিশিয়াল কাকে নেওয়া হবে, ইন্ডিপেন্ডেন্ট বডি সেট আপ করার জন্য এই কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে। আপনাকে যে ইলেকশনে বসে আছেন কমিশনে, যারা সরকারে আজ্ঞাবহ, ওনাদেরকে ঠিক করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন গঠন ফর্ম করার জন্য যদি না করেন, আবার দলীয় রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। ভারতের সুপ্রিম কোর্ট আদালত গত নির্বাচনের আগে বলেছে ইলেকশন কমিশন গঠন করতে পারবেন না 3 জন ছাড়া, চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এন্ড অপোজিশন লিডার। আমাদের এখানে প্রয়োজন বোধে 4 জন 5 জন করেন, তখন আপনি আর দলীয় লোক নেওয়ার জন্য চিন্তা আপনার মাথায় কোনো দলের থাকবে না। পুলিশের আইজি আপনি রিক্রুট করতে পারবেন না, দলীয় কোনো রিক্রুট, এটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে নিতে হবে। তারা রিক্রুট করবে কে পুলিশের আইজি হবে। এখানে প্রধানমন্ত্রীর সালাম দিবে, উপদেষ্টার সালাম দিবে আর আইজি হবে, এটা বন্ধ করে দিতে হবে। পুলিশের কমিশনার ডিএমপি, তাকেও ইন্ডিপেন্ডেন্ট কমিশনের মাধ্যমে আসতে হবে। এগুলো রিফর্মের প্রয়োজন আছে। আপনার প্রশাসনের রিফর্ম, এটা করে নিতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আমরা ছেড়ে দেই, পলিটিক্যাল পার্টিগুলো যেই আসুক ক্ষমতায় এসে কিন্তু এটা করবে না। কারণ এতদিনের অত্যাচার নির্যাতনের পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরও একটা দাবি দাওয়া থাকে, নেতাকর্মীদের প্রেশার থাকে। এই দলের তো এখন যারা আছে তাদের তো কোনো প্রেশার নাই। জি, আমি মনে করি এই জিনিসটা দেখেন, আপনাকে একটা উদাহরণ আমি এখানে দেই। আমাদের দেশের এই ক্যাবিনেট সেক্রেটারি 15 দিনের জন্য একজনকে করা হয়েছিল, জানেন না? কবির বিন আনোয়ার। MA ব্রিটেনের 1916 সালে ক্যাবিনেট সেক্রেটারির পর তৈরি করা হয়েছে। আজ আনটিল 2004 মাত্র 13 জন ক্যাবিনেট সেক্রেটারি, ওনলি 13 ক্যাবিনেট সেক্রেটারি 108 বছরে। কারণ ওইখানে পলিটিক্যাল রিক্রুটমেন্টের কোনো সুযোগ নাই। অ্যান্ড হ্যান্স আরেকটা জিনিস আপনাকে অ্যাড আপ করে বলে জাতীয় জানার জন্য, ওইখানে যে ক্যাবিনেট সেক্রেটারি চলে যাবেন, উনি রিকমেন্ডেশন করে যাবেন 3টা নাম। ওই 3টা নাম থেকে একটা নিতেই হবে, সরকারের নেওয়ার বাইরে আর কোনো ক্ষমতা নেই। দিস ইজ কল ইন্ডিপেন্ডেন্ট বডি, দিস ইজ কল জুডিশিয়াল সিস্টেম, দিস ইজ কল আপনার প্রশাসনের সিস্টেম। এই জিনিসটা আমরা এই সরকারকে বলি ওনারা করুক, বাট বক্তব্য কম দিতে হবে।
এই সরকারের অ্যাডভাইজাররা যদি বেশি বক্তব্য দেওয়া শুরু করে দেন, বক্তব্যর কাজ হলে ছাত্ররা দিচ্ছে, আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের কাজ বক বক করা, আমাদের ভুল হবে আপনারা ধরবেন, ওনারা আসছে ফিক্স করার জন্য। সুতরাং ওদের বক্তব্য বেশি হলে কিন্তু আবার ঝামেলা শুরু হয়ে যাবে। ওনাদের কম বক্তব্য, স্পেসিফিক কথা বলতে হবে, স্পেসিফিক আনসার দিবেন। আপনারা দিলে জাতি হবে কি, জাতির একটা আশা নিয়ে কিন্তু বসে আছে। এত ত্রাণের বিনিময়ে 1000-এর বেশি প্রাণ এবং চলে যে গেছে। কোনো রাজনৈতিক দলের প্রতি যে আশাটা থাকে তার চেয়ে অনেক বেশি অনেক আশা বেশি, এই অনেক সরকারের বেশি। প্রতি, সারা জাতি যে বসে যা আছে। কিছু অন্য কারোর কাছ থেকে পাওয়া যায় না এখান থেকে পাওয়া এখান যায়। থেকে পাবে। কারণ আপনাকে একটা কথা মনে নেই, আপনি যাওয়ার আগে শেষ করে দিই, এই বাংলাদেশের এনআইডি ছাড়া সিম কার্ড নিতে পারেন না, এনআইডি ছাড়া অ্যাকাউন্ট করতে পারেন না। এটা কিন্তু 111 সরকারের কাজ। এত অত্যাচার করেছে, বিরাজনীতিকরণ করার চেষ্টা করেছে, সবকে মাইনাস করার চেষ্টা করছে। ভালো যে কাজটা করে সবচেয়ে বেশি গিয়েছে সেটা হলো এনআইডি কার্ড এই 111 গভর্নমেন্টের করা। কারণ নন পলিটিক্যাল পার্টি থেকে যারা গভর্নমেন্টে থাকে, ওনাদের ইচ্ছা থাকে দেশের কিছু একটা করা, সেইটা যদি হয় এই নন পলিটিক্যাল পার্টিগুলো, এবং আমাদের আশা অনেক বেশি সবার এটা।